বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে। এই অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের জারণ বিজারণের দ্বিতীয় ক্লাস নিয়ে। তো জারণ বিজারণের আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে, জারক বিজারক কী, জারণ সংখ্যা কী, জারণ সংখ্যা নির্ণয়ের নিয়মাবলী এবং জারণ সংখ্যা নির্ণয়। তো এখন আমরা জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ, যদিও আমরা একটু আলোচনা করেছিলাম গত ক্লাসে, আজকে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। তো মনে করি একটা জারণ বিজারণ বিক্রিয়া যেমন KMnO4 তোমরা লেখো প্লাস H2SO4 প্লাস Ki, তখন উৎপাদ কী হবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম আয়োডাইড যদি বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হবে কি কি? দেখো, উৎপন্ন হবে পটাশিয়াম সালফেট। মনে রাখতে হবে ধাতুসমূহের লবণ পানি উৎপন্ন হবে। তাহলে এখানে ধাতু হিসাবে আছে পটাশিয়াম, এর লবণ পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজের লবণ ম্যাঙ্গানিজ সালফেট MnSO4, আর পানি উৎপন্ন হবে। সেই সাথে যদি আমরা পটাশিয়াম আয়োডাইড বা হাইড্রোজেন আয়োডাইড ব্যবহার করি তাহলে উৎপন্ন হবে আয়োডিন। পটাশিয়াম আয়োডাইড এবং হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়া করলে উৎপন্ন হবে আয়োডিন। তোমরা একটু লেখো I2। যদি আমরা এই বিক্রিয়ায় এই Ki এর পরিবর্তে Hi নিতাম তাহলে কি হইতো? সব ঠিক থাকতো, এখানে হইতো আয়োডিন। যদি আমরা এখানে হাইড্রোজেন সালফাইড নেই তাহলে উৎপন্ন হবে সালফার। যদি আমরা এখানে হাইড্রোজেন পারক্সাইড নেই তাহলে উৎপন্ন হবে অক্সিজেন। যদি আমরা এখানে অক্সালিক অ্যাসিড নেই H2C2O4 তাহলে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড। এবং যদি আমরা এখানে ফেরাস সালফেট নেই তাহলে উৎপন্ন হবে ফেরিক সালফেট। তোমরা একটু লিখে নাও ফেরিক সালফেট Fe2SO4 ফেরিক সালফেট। তাহলে আমি আবার বলি, ধাতুসমূহের লবণ পানি হবে। সেই সাথে আমি আরেকবার বলে নেই, যেহেতু এখানে অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর সাথে পটাশিয়াম আয়োডাইড যখন বিক্রিয়া করতেছে তখন ধাতুসমূহের লবণ পানি হবে। এখানে ধাতু হচ্ছে পটাশিয়াম, তাহলে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ ধাতু তাহলে ম্যাঙ্গানিজ সালফেট, আর পানি তাহলে ধাতুসমূহের লবণ পানি, যেমন পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট এবং পানি, এটা হবেই। এরপর যদি এখানে পটাশিয়াম আয়োডাইড নেওয়া হয় বা হাইড্রোজেন আয়োডাইড নেওয়া হয় তাহলে হবে আয়োডিন। যদি এখানে হাইড্রোজেন সালফাইড নেওয়া হয় তাহলে হবে সালফার। যদি এখানে পারক্সাইড নেওয়া হয় তাহলে হবে অক্সিজেন। যদি এখানে অক্সালিক অ্যাসিড নেওয়া হয় H2C2O4, এটা অক্সালিক অ্যাসিডের সংকেত, অক্সালিক অ্যাসিড নিলে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড। এবং যদি ফেরাস সালফেট বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হবে ফেরিক সালফেট Fe2SO4 হয়তো তোমাদের ক্যামেরা এটা আসতেছে না, Fe2SO4 তোমরা এটা লিখো ফেরিক সালফেট। তাহলে এখন বিক্রিয়াটা পূর্ণ করো। সব জায়গায় KMnO4 প্লাস H2SO4, এইখানেও KMnO4 প্লাস H2SO4, আবার দেখো KMnO4 প্লাস H2SO4, আবার দেখো KMnO4 প্লাস H2SO4, আবার দেখো KMnO4 প্লাস H2SO4। তাহলে কি উৎপন্ন হবে? সবসময় K2SO4 MnSO4 আর পানি। আবার দেখো K2SO4 MnSO4 প্লাস পানি, আবার একই সেম রিয়াকশন K2SO4, শুধু পরিবর্তন কোথায়? হাইড্রোজেন আয়োডাইড পটাশিয়াম আয়োডাইড থাকলে আয়োডিন, হাইড্রোজেন সালফাইড থাকলে সালফার, হাইড্রোজেন পারক্সাইড থাকলে অক্সিজেন, অক্সালিক অ্যাসিড থাকলে কার্বন ডাইঅক্সাইড এবং ফেরাস সালফেট থাকলে
ফেরিক সালফেট। তোমাদের এই পর্যন্ত লেখা হয়ে গেলে আমাকে বলবে যে স্যার লেখা শেষ। জামান শরীফ স্যার, শুভ সকাল আপনাকেও। ধন্যবাদ স্যার। তোমরা যারা যারা উপস্থিত আছো তোমাদেরকে থ্যাংক ইউ। তোমরা এখন বলো তোমাদের লেখা কমপ্লিট কিনা। তাহলে আমি কি লিখলাম যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলেই পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট এবং পানি উৎপন্ন হবেই। সেই সাথে পটাশিয়াম আয়োডাইড, হাইড্রোজেন আয়োডাইড থাকলে আয়োডিন, হাইড্রোজেন সালফাইড থাকলে সালফার, হাইড্রোজেন পারক্সাইড থাকলে অক্সিজেন, অক্সালিক অ্যাসিড থাকলে কার্বন ডাইঅক্সাইড এবং ফেরাস সালফেট থাকলে ফেরিক সালফেট। তোমাদের লেখা শেষ হলে দ্রুত আমাকে জানাবে স্যার লেখা শেষ। দুই একজন জানাচ্ছ, যেমন আমাদের ইমন বলছে জি স্যার শেষ, এরপর রাফসান মমিন লেখা শেষ বলছে। এখন তোমাদের লেখা শেষ হলে দ্রুত আমাকে বলো। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর সালফিউরিক অ্যাসিড যদি বিক্রিয়া করে ধাতুসমূহের লবণ পানি তৈরি হবে, পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, পানি। সেই সাথে পটাশিয়াম আয়োডাইড এবং হাইড্রোজেন আয়োডাইড থাকলে আয়োডিন, হাইড্রোজেন সালফাইড থাকলে সালফার, পারক্সাইড থাকলে অক্সিজেন, অক্সালিক অ্যাসিড থাকলে কার্বন ডাইঅক্সাইড, ফেরাস সালফেট থাকলে ফেরিক সালফেট। অনিমা লেখা শেষ। আচ্ছা ঠিক আছে। দেখো এখন যদি আমরা এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিবর্তে পটাশিয়াম ডাইক্রোমেট নেই তাহলে আমাদের বিক্রিয়াগুলো কেমন হবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিবর্তে আমরা নেব পটাশিয়াম ডাইক্রোমেট। দেখো একটু, K2Cr2O7 প্লাস H2SO4 প্লাস ঠিক আগের মতো Ki নিলাম। তখন কি হবে? K2SO4, এর আগে যেখানে ছিল ম্যাঙ্গানিজ তাই ম্যাঙ্গানিজ সালফেট লিখেছিলাম। এবার যেহেতু এখানে ক্রোমিয়াম তাই লিখব ক্রোমিয়াম সালফেট, Cr2SO4 হোল 3 প্লাস পানি। আর আগের মতোই আমরা জানি এখানে পটাশিয়াম আয়োডাইড এবং হাইড্রোজেন আয়োডাইড থাকলে তৈরি হবে আয়োডিন। তোমরা একটু বিক্রিয়াটা লিখো। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিবর্তে এবার আমরা লিখেছি পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে K2Cr2O7 প্লাস H2SO4 প্লাস Ki, তাহলে K2SO4 Cr2SO4 হোল 3 পানি এবং আয়োডিন। এবার যদি আমরা এখানে হাইড্রোজেন আয়োডাইড নেই তাহলে বিক্রিয়াটাতে কি উৎপন্ন হবে তোমরা একটু দেখো। যদি এখানে আমরা হাইড্রোজেন আয়োডাইড নিয়ে নেই তবুও কিন্তু সব ঠিক থাকবে এবং উৎপন্ন হবে আয়োডিন। তাহলে দেখো K2Cr2O7 প্লাস H2SO4, তাহলে K2SO4 Cr2SO4 হোল 3 পানি এবং আয়োডিন। আবার যদি এখানে আমি পটাশিয়াম আয়োডাইড এবং হাইড্রোজেন আয়োডাইডের পরিবর্তে হাইড্রোজেন সালফাইড নেই, ঠিক আগের মতোই এখানে উৎপন্ন হবে সালফার এবং বাকি সব প্রোডাক্ট ঠিক থাকবে। পটাশিয়াম সালফেট Cr2SO4 হোল 3, কারণ ক্রোমিয়ামের যোজনী এখানে 3 এবং পানি। তাহলে আমরা এখানে কী কী নিয়েছিলাম? K2Cr2O7 প্লাস H2SO4। এবার যদি আমি এখানে পটাশিয়াম আয়োডাইড, হাইড্রোজেন আয়োডাইড এবং হাইড্রোজেন সালফাইডের পরিবর্তে হাইড্রোজেন পারক্সাইড নেই, H2O2 হাইড্রোজেন পারক্সাইড, তাহলে উৎপন্ন হবে অক্সিজেন এবং বাকি সব ঠিক থাকবে। K2Cr2O7 প্লাস H2SO4, তাহলে কি হবে? K2SO4 প্লাস Cr2SO4 হোল 3 প্লাস পানি প্লাস অক্সিজেন। এবার যদি এখানে ঠিক আগের মতোই অক্সালিক অ্যাসিড নেই, H2C2O4, তখন কি হবে? K2SO4 প্লাস Cr2SO4 হোল 3 প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড। তখন যখন আমরা K2Cr2O7 H2SO4 এবং অক্সালিক অ্যাসিড বিক্রিয়া করব। এবং সর্বশেষে দেখো, যদি আমরা এখানে ফেরাস সালফেট নিয়ে বিক্রিয়া করি তখন কি হবে? তাহলে K2Cr2O7 প্লাস H2SO4 প্লাস ফেরাস সালফেট, তাহলে ধাতুসমূহের লবণ পানি K2SO4
Cr2SO4 হোল 3 পানি এবং ফেরিক সালফেট Fe2SO4 হোল 3 ফেরিক সালফেট। তোমরা দ্রুত লেখো। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করলে কি হবে? পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, পানি এবং আয়োডিন। অনুরূপভাবে যদি আমরা পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়া করি তখনও একই প্রোডাক্ট, পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, পানি এবং আয়োডিন। যদি আমরা পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করি তাহলে কি হবে? পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, পানি এবং সালফার। যদি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোজেন পারক্সাইড বিক্রিয়া করি তখন কি হবে? তখন হবে পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, পানি এবং অক্সিজেন। এবার যদি আমরা অক্সালিক অ্যাসিড ব্যবহার করি তাহলে পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, পানি এবং কার্বন ডাইঅক্সাইড। যদি আমরা ফেরাস সালফেট বিক্রিয়া করি তাহলে পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, পানি এবং ফেরিক সালফেট উৎপন্ন হবে। তোমাদের বিক্রিয়াগুলো যদি লেখা শেষ হয় তাহলে আমাকে একটু জানাও যে স্যার লেখা শেষ। আচ্ছা, সুষমা বলছে লেখা শেষ স্যার। ওকে, থ্যাংক ইউ সুষমা। আমি দেখি আরও 2-1 লেখা শেষ হচ্ছে কিনা। অনিমা বলছে যে লেখা শেষ। রাফসান মমিন লেখা শেষ। আচ্ছা ঠিক আছে। সোয়েব শেষ, থ্যাংক ইউ। তাহলে আমরা পটাশিয়াম এখানে দেখো কয়টা বিক্রিয়া শিখলাম? 1, 2, 3, 4, 5, 6। আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে 6টা শিখেছিলাম। তাহলে 6 + 6 কতটা হলো? 12টা। আরও 2-3টা রিয়াকশন আছে, তোমরা একটু আমার সাথে লিখো। রিপা বলছে শেষ। আচ্ছা ঠিক আছে। এখন দেখো, যদি আমরা Na2S2O3 সোডিয়াম থায়োসালফেট প্লাস আয়োডিন বিক্রিয়া করি তাহলে Na2S4O6 এবং Na উৎপন্ন হবে। এটার নাম হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট। আবার কপার সালফেট প্লাস পটাশিয়াম আয়োডাইড, তখন কি হবে? Cu2I2Q+ আয়োডাইড, পটাশিয়াম সালফেট এবং আয়োডিন। এরপরে দেখো, যদি আমরা ফেরিক ক্লোরাইড এবং হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করি তখন কি হবে? ফেরাস ক্লোরাইড, HCl আর সালফার। তো তোমরা দেখো, এর আগেও হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করেছিল, উৎপন্ন হয়েছিল সালফার। আবার পটাশিয়াম আয়োডাইড, হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়া করলে উৎপন্ন হয় আয়োডিন। তো তোমরা একটু দ্রুত লিখে নাও। দ্রুত লেখো। লেখা শেষ হলে আবার আমাকে জানাবে স্যার লেখা শেষ। তার টোটাল কতটা বিক্রিয়া হইলো তোমাদের? তোমরা একটু হিসাব করে জানাও তো, কতটা বিক্রিয়া তোমাদের আমি আজকে লিখলাম এখানে, কতটা জ্বালন বিজারণ বিক্রিয়া লেখা হলো সেটা একটু জানাও। এর আগে ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে 6টা, পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে 6টা, আর এখন বোর্ডে দেখা যাচ্ছে 3টা। তাহলে 6, 6, 12 আর 3, 15টা। ঠিক আছে, সোয়েব আল হাসান বলছে 15টা। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা এই 15টা বিক্রিয়ার সমতাকরণ শিখবা। এখন আমি একটা একটা করে দেখাই। 15টা বিক্রিয়ার সমতাকরণ আমরা শিখব। শেষ স্যার। আচ্ছা ঠিক আছে। তোমরা এখন দেখো, এই 15টা বিক্রিয়ায় আমরা জারক আর বিজারক চিহ্নিত করব। 15টা বিক্রিয়ায় আমরা
জারক আর বিজারক চিহ্নিত করব। দেখো তাহলে 15টা বিক্রিয়ায় কিন্তু এই জারণ অর্ধ বিক্রিয়া রয়েছে, জারণ অর্ধ বিক্রিয়া আমরা সব একসাথে শিখব, কিন্তু পরীক্ষার সময় একটা জারণ অর্ধ বিক্রিয়া কাজে লাগবে আর একটা বিজারণ অর্ধ বিক্রিয়া কাজে লাগবে, কিন্তু আমরা এখন সমন্বিতভাবে সবগুলাই একসাথে শিখব। দেখো এখানে আজকে জারণ অর্ধ বিক্রিয়ায় হাইড্রোজেন আয়োডাইড ছিল, পটাশিয়াম আয়োডাইড ছিল, হাইড্রোজেন সালফাইড ছিল, হাইড্রোজেন পারঅক্সাইড ছিল, এরপর অক্সালিক অ্যাসিড ছিল, এরপর কি ছিল ফেরাস সালফেট ছিল, এরপর Na2H2O3 ছিল, সোডিয়াম থায়োসালফেট ছিল। লেখা কি দেখা যাচ্ছে? আর ঠিক আছে, তাহলে আমরা আজকে জারণ অর্ধবিক্রিয়া শিখতেছি। দেখো জারণ অর্ধবিক্রিয়ায় কেন এগুলো জারণ অর্ধবিক্রিয়ায় আসলো, কারণ আমি আগেই বলেছিলাম হাইড্রোজেন আয়োডাইড এবং পটাশিয়াম আয়োডাইড থাকলে উৎপন্ন হয় আয়োডিন, হাইড্রোজেন সালফাইড থাকলে উৎপন্ন হয় সালফার, হাইড্রোজেন পারঅক্সাইড থাকলে উৎপন্ন হয় অক্সিজেন, অক্সালিক অ্যাসিড থাকলে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড, ফেরাস সালফেট থাকলে উৎপন্ন হয় ফেরিক সালফেট, আর সোডিয়াম থায়োসালফেট থাকলে টেট্রা থায়োনেট হয় H2O4 2-। বাকিটা পরে আমি লিখতেছি। এখন দেখো আচ্ছা এই পর্যন্ত লেখা হলে আমাকে একটু বলো যে স্যার এই পর্যন্ত লেখা শেষ। হাইড্রোজেন আয়োডাইড থাকলে আয়োডিন হয়, এটা তোমরা জানো। পটাশিয়াম আয়োডাইড থাকলে আয়োডিন হয়, এটাও তোমরা আগের বিক্রিয়ায় শিখেছো। হাইড্রোজেন সালফাইড থাকলে সালফার হয়, পারঅক্সাইড থাকলে এগুলো মুখস্থ করে ফেলবা। হাইড্রোজেন পারঅক্সাইড থাকলে অক্সিজেন হয়, অক্সালিক অ্যাসিড থাকলে কার্বন ডাইঅক্সাইড হয়, এবং ফেরাস সালফেট থাকলে ফেরিক হয়, আর সোডিয়াম থায়োসালফেট থাকলে টেট্রা থায়োনেট উৎপন্ন হয়। এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে হাইড্রোজেন আয়োডাইড থাকলে আয়োডিন, পটাশিয়াম আয়োডাইড থাকলেও আয়োডিন, হাইড্রোজেন সালফাইড থাকলে সালফার, পারঅক্সাইড থাকলে অক্সিজেন, অক্সালিক অ্যাসিড থাকলে কার্বন ডাইঅক্সাইড, ফেরাস সালফেট থাকলে সেই ফেরাসটা ফেরিক হবে, এবং থায়োসালফেট থাকলে সেই থায়োসালফেট আয়নটা টেট্রা থায়োনেট আয়নে পরিণত হবে। আচ্ছা সুষমা বলছে লেখা শেষ। এবার দেখো এখানে আয়োডিন 2টা নিয়েছো, তাহলে সমতা করার জন্য এখানে 2 দিতে হবে। এখানেও আয়োডিন 2টা নিয়েছো, সমতা করার জন্য 2 দিতে হবে। এখানে সালফার একটা আছে, ওকে ঠিক আছে। এখানে অক্সিজেন 2টা ঠিক আছে। এখানে কার্বন আছে 2টা, তাহলে কার্বন ডাইঅক্সাইডের সামনে 2 দিতে হবে। আর এখানে S2, আচ্ছা এখানে একটু চেঞ্জ করো, এখানে হবে S4O6, এটা একটু চেঞ্জ করে লেখো S4O6। তোমরা এই জায়গাটা একটু চেঞ্জ করে লেখো S4O6, তখন কি হবে এখানে 2 দিতে হবে। S4O6, এটা সবাই একটু খেয়াল করো, এখানে S4O6 কারেকশন করে S4O6 লেখো। তাহলে সোডিয়াম থায়োসালফেট থাকলে টেট্রা থায়োনেট S4O6 লিখো। আচ্ছা ঠিক আছে, এবার দেখো তো তোমরা পরে লেখো, আগে বোঝো পরে লিখবা, এখন লিখো না। এখানে দেখো আয়োডাইডের জারণ সংখ্যা -1 আর এখানে 0। এখন বলো তো জারণ সংখ্যা বাড়লো না কমলো? 2-1 জন একটু কমেন্ট করে জানাও যেখানে জারণ সংখ্যা বাড়ছে না কমছে। জারণ সংখ্যা বাড়ছে না কমছে একটু আমাকে জানাও। জারণ সংখ্যা বাড়ছে না কমছে তোমরা একটু আমাকে জানাও। জারণ সংখ্যা বাড়লো না কমলো আমাকে একটু জানাও। জারণ সংখ্যা বাড়ছে না কমছে? আয়োডাইড থেকে আয়োডিন হলো, জারণ সংখ্যা বাড়লো না কমলো? বাড়ছে, ঠিক আছে। আর জারণ সংখ্যা বাড়লেই ধনাত্মক জারণ সংখ্যা বা ধনাত্মক চার্জ যদি বাড়ে তাহলে ইলেকট্রন ছাড়ে, আর ইলেকট্রন যদি ছাড়ে সেই বিক্রিয়াটাকে আমরা কি বলি? জারণ বিক্রিয়া। তাহলে দেখো এখানে তাহলে আয়োডাইড -1 থেকে 0 হইল, অর্থাৎ ইলেকট্রন ছাড়লো। কতটা ইলেকট্রন ছাড়লো? একটা ইলেকট্রন ছাড়লো। কিন্তু আয়োডিন আছে 2টা, একটা আয়োডিন একটা ইলেকট্রন ছাড়লে 2টা আয়োডিন 2টা ইলেকট্রন ছাড়বে। দেখো তো এবার ঠিক আছে কিনা, প্রথম লাইন ঠিক আছে কিনা? তাহলে 2টা হাইড্রোজেন আয়োডাইড 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়োডিন হবে, আর অবশিষ্ট যে হাইড্রোজেনটা থাকলো সেটা আয়ন আকারে দ্রবণে উপস্থিত থাকবে। তাহলে প্রথম লাইন কমপ্লিট। রিপা বলছে বাড়ছে, ঠিক আছে। তাহলে -1 থেকে 0 হয়েছে, অনিমা বলছে বাড়ছে। -1 থেকে যখন 0 হয় তখন বাড়ে। তাহলে আয়োডাইড আয়ন ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়োডিনে পরিণত হয়। তাহলে একটা আয়োডাইড আয়ন একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে 2টা আয়োডাইড আয়ন 2টা ইলেকট্রন ছেড়ে দেবে, আর 2টা হাইড্রোজেন আয়ন উপস্থিত থাকবে। এবার এখানে দেখো তো কি হবে। এখানে কিন্তু -1 থেকে 0 হইল, অর্থাৎ এখানে 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়োডিন হবে এবং 2টা পটাশিয়াম আয়োডাইড হবে। এইখানে দেখো 2- থেকে 0 হইল,
তাহলে 2 থেকে 0 দুইটা জারণ সংখ্যা বাড়ছে, তাহলে দুইটা ইলেকট্রন ছাড়ছে এবং অবশিষ্ট হাইড্রোজেন আয়ন আকারে থাকবে। এখানে পারক্সাইডে অক্সিজেনে -1 এবং এখানে 0, তাহলে -1 থেকে যখন 0 হইল তখন কি হইল? ইলেকট্রন ছাড়লো। এখন একটা অক্সিজেন যদি একটা ইলেকট্রন ছাড়ে, দুইটা অক্সিজেন দুইটা ইলেকট্রন ছাড়বে এবং দুইটা হাইড্রোজেন আয়ন অবশিষ্ট থাকবে। এইখানে দেখো কার্বনের ছিল 3+, আর এখানে কার্বন ডাইঅক্সাইডে কার্বনের 4+ জারণ সংখ্যা, তাহলে একটা কার্বনের জন্য একটা চার্জ বাড়ছে, দুইটা কার্বনের জন্য দুইটা চার্জ বাড়বে, এই জন্য দুইটা ইলেকট্রন ছাড়বে আর দুইটা হাইড্রোজেন আয়ন আকারে থাকবে। এবার দেখো এখানে ফেরাসে আয়রনের ছিল 2+, ফেরিকে 3+, তাই 2+ থেকে 3+ একটা বাড়লো, তার মানে একটা ছাড়লো, আর সালফেটটা আয়ন আকারে থাকবে। এইখানে দেখো, আচ্ছা শেষেরটা আমি একটু পরে বলি, তোমরা এগুলো আগে লিখো, শেষেরটা আমি একটু পরে বলতেছি, তোমরা একটু এটা লেখো, লেখা শেষ হলে আমাকে বলবে শেষেরটা ছাড়া, কারণ শেষেরটা আমি এখনো কমপ্লিট করি নাই। তোমাদের কি লেখা শেষ? কোথাও বুঝতে সমস্যা হলে সেটা আমাকে বলবে, ওই লাইনটা আমি আবার বলবো। তোমাদের কি লেখা শেষ? লেখা শেষ হলে আমাকে একটু জানাও। জি স্যার শেষ। আচ্ছা শেষের রিয়াকশনটা দেখো, এইখানে সালফারের 2+ জারণ সংখ্যা আর এখানে 2.5+, তো যেহেতু 2+2 থেকে +2.5 অর্থাৎ হাফটা ইলেকট্রন বাড়ছে, তাহলে এখানে সালফার আছে কতটা? 4টা, তাহলে 4টার জন্য কয়টা বাড়বে? 2টা বাড়বে, এই জন্য 2টা ইলেকট্রন ছাড়বে এবং 4টা সোডিয়াম আয়ন উৎপন্ন হবে, 4টা সোডিয়াম আয়ন উৎপন্ন হবে। আচ্ছা ফেরাস সালফেটেরটা বুঝো নাই, ফেরাসটা ফেরিক হবে, ফেরাসটা হবে ফেরিক, তাহলে ফেরাসে ছিল 2+ আর ফেরিকে গিয়ে 3+, ঠিক আছে। ফেরাসে 2+, ফেরিকে গিয়ে 3+, অর্থাৎ ফেরাস থেকে যখন ফেরিক হয় তখন একটা ইলেকট্রন ছেড়ে দেয়। এখন কি বোঝা গেছে? ফেরাস থেকে যখন ফেরিক হয় তখন একটা ইলেকট্রন ছেড়ে দেয়, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ফেরাস থেকে ফেরিক হলো। তোমরা কি বুঝতে পেরেছো? কোনো একটা জারণ অর্ধবিক্রিয়া কি তোমাদের কোনো সমস্যা আছে বুঝতে? রিমন, সুষমা, দেখতে পাচ্ছি এখানে রিপা, কোনো সমস্যা আছে তোমাদের? সোয়েব, কোনো সমস্যা থাকলে বলো। এই জারণ অর্ধবিক্রিয়াগুলোতে তোমাদের কোনো সমস্যা আছে কিনা? কারণ সমতা করার সময় তোমাকে অবশ্যই এখান থেকে একটা বিক্রিয়া লিখতে হবে, সেটা জারণ অর্ধবিক্রিয়া হিসাবে। আচ্ছা প্রমি এবার বুঝতে পেরেছে, 2+ থেকে 3+, ওকে। আর কেউ কোনো সমস্যা আছে? জি স্যার বুঝছি, সোয়েব বলছে। তাহলে আমি এখন বিজারণ অর্ধবিক্রিয়া যাই। বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া দেখো, এখানে ছিল KMnO4, এখানে ছিল K2Cr2O7, এখানে ছিল I2, এখানে ছিল CuSO4। এবং দেখো যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল তখন উৎপন্ন হয় ম্যাঙ্গানিজ, আর ডাইক্রোমেট যখন থাকে তখন ক্রোমিয়াম 3+, আর আয়োডিন যখন থাকে তখন হয় আয়োডাইড, আর কিউপ্রাস যখন থাকে, কিউপ্রিক যখন থাকে তখন হয় কিউপ্রাস। এটুকু আগে লিখো। পটাশিয়াম ডাইক্রোমেট থেকে উৎপন্ন হয় ম্যাঙ্গানিজ 2+, পটাশিয়াম ডাইক্রোমেট থেকে হয় ক্রোমিয়াম
3+, আর আয়োডিন থেকে হয় আয়োডাইড, আর কিউ প্লাস উৎপন্ন হয় যখন থাকে কিউপ্রিক থেকে, অর্থাৎ কপারের যোজনী বাম পাশে 2, ডান পাশে 1। যখন বেশি হয় তখন হচ্ছে কিউপ্রিক, আর পরে যখন 1 হইল তখন হয়ে গেল এর নাম কিউপ্রাস, কিউপ্রিক থেকে কিউপ্রাস। এবার দেখো তোমরা একটু, এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা ছিল 7+, এখন হয়ে গেল 2+। তাহলে 7+ থেকে 2+ হইল, বাড়লো না কমলো? নিশ্চয়ই কমছে। কতটা কমছে? 5টা কমছে। তাহলে 5টা ইলেকট্রন সে গ্রহণ করবে। আর দেখো এখানে অক্সিজেন আছে কতটা? 4টা, এই জন্য 4 অণু পানি হয়। তাহলে 4 অণু পানি বানাতে গেলে হাইড্রোজেন কতটা নিলাম? 8টা নিলাম। আর অবশিষ্ট থাকলো পটাশিয়াম, এটা K+ আকারে থাকবে। এবার দেখো এখানে ছিল 6+, এখানে হলো 3+, কতটা কমছে? 3টা কমছে। কিন্তু এখানে ক্রোমিয়াম কতটা? 2টা। তাহলে একটার জন্য যদি 3টা কমে, 2টার জন্য কয়টা কমবে? 6টা। আর যতটা অক্সিজেন ততটা পানি, 7টা পানি। তাহলে এখানে হাইড্রোজেন আয়ন কতটা নেওয়া লাগতেছে? তার দ্বিগুণ, 14টা। আর অবশিষ্ট আছে পটাশিয়াম, 2টা পটাশিয়াম আয়ন। এবার দেখো এখানে আয়োডিন ছিল 0, এবার হলো -1, যেহেতু 2 আছে এখানে আমি 2 দেব। তাহলে একটা আয়োডিন একটা ইলেকট্রন গ্রহণ করলে 2টা আয়োডিন 2টা ইলেকট্রন গ্রহণ করবে। এখানে কপারের ছিল 2+, এখন কপারের হইলো 1+, কয়টা গ্রহণ করলো? একটা ইলেকট্রন গ্রহণ করলো। আর সালফেটটা অবশিষ্ট আয়ন আকারে থাকবে। এই তো। বুঝতে না পারলে আমাকে বলবে, তোমাদের বুঝতে কোনো সমস্যা হলে আমাকে বলবে যে স্যার এই জায়গাটা বুঝি নাই। তোমাদের বুঝতে কোনো সমস্যা আছে এখানে? আমি আরেকবার বলি, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে মিলাই নাও। এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা 7+, এখানে 2+, তাহলে 7+ থেকে 2+ হলো 5টা ইলেকট্রন গ্রহণ করলো, কারণ ধনাত্মক চার্জ 5টা কমে গেল, এই জন্য 5টা ইলেকট্রন গ্রহণ করলো। আর যতটা অক্সিজেন তার দ্বিগুণ পরিমাণ হাইড্রোজেন আয়ন নিলে ততটা পানি হয়। আর অবশিষ্ট পটাশিয়াম আয়ন আকারে থাকলো। এইখানে দেখো পটাশিয়াম ডাইক্রোমেট থেকে ক্রোমিয়াম হয়, কিন্তু এখানে Cr2 আছে, এই জন্য সামনে একটা 2 দিলাম। আর ক্রোমিয়ামের জারণ সংখ্যা 6+, এখানে হলো 3+। তাহলে 6+ থেকে যখন 3+ হলো, একটা ক্রোমিয়াম যদি 3টা গ্রহণ করে, তা 2টা ক্রোমিয়াম কয়টা গ্রহণ করবে? 6টা গ্রহণ করবে। আর যতটা অক্সিজেন তার দ্বিগুণ পরিমাণ হাইড্রোজেন আয়ন নিলে ততটাই পানি। অবশিষ্ট থাকলো পটাশিয়াম, এই পটাশিয়াম 2টা আয়ন আকারে থাকলো। এবার আয়োডিন এখানে ছিল 0, এখানে -1, তাহলে একটা আয়োডিন একটা ইলেকট্রন গ্রহণ করলো, 2টা আয়োডিন 2টা ইলেকট্রন গ্রহণ করলো। এখানে কপার 2+ থেকে কপার 1+ হইলো, তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করলো, এই জন্য একটা ইলেকট্রন গ্রহণ। আর সালফেটটা আয়ন আকারে থাকলো। বলো তো তোমাদের বুঝতে কোনো সমস্যা আছে কিনা? অনিমা বলছে আর একবার বোঝান। তাহলে দেখো অনিমা, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 7+ থেকে 2+ হইলো, 5টা ধনাত্মক চার্জ কমলো, এই জন্য 5টা ইলেকট্রন গ্রহণ করলো। যতটা অক্সিজেন তার দ্বিগুণ পরিমাণ হাইড্রোজেন আয়ন নিলাম পানি বানানোর জন্য। আর অবশিষ্ট যে আয়ন দর্শক আয়ন হিসাবে পটাশিয়াম থেকে গেল। আবার এখানে দেখো ক্রোমিয়ামের ছিল 6+, তাহলে একটা, এইদিকে ক্রোমিয়ামের 3+, তাহলে 3টা ইলেকট্রন গ্রহণ করলো, কারণ 3টা ধনাত্মক চার্জ কমছে। তাহলে একটা ক্রোমিয়াম যদি 3টা ইলেকট্রন গ্রহণ করে, 2টা ক্রোমিয়াম কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 6টা, এই জন্য 6। আর যতটা অক্সিজেন তার দ্বিগুণ পরিমাণ হাইড্রোজেন আয়ন নিয়ে ততটা পানি। আর 2টা পটাশিয়াম দর্শক আয়ন হিসাবে থাকলো। আর আয়োডিন থেকে আয়োডাইড আয়ন যখন হলো, একটা আয়োডিন একটা গ্রহণ করে, তা 2টা আয়োডিন 2টা ইলেকট্রন গ্রহণ করেছে। আর কপার 2+ থেকে কপার 1+ যখন হয়, তখন একটা ইলেকট্রন গ্রহণ করে। আর অবশিষ্ট সালফেট আয়ন আকারে থাকে। এখন দেখো তো তোমাদের কোনো সমস্যা আছে কিনা? যদি বুঝে থাকো তাহলে আমরা আগামী ক্লাসে এই জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়াকে কাজে লাগায়ে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ করব। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। তাহলে আজকে
তোমাদের ক্লাস এখানেই শেষ করতেছি। আমরা আজকে শিখলাম জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়ার যে ইলেকট্রন আদান প্রদান সেটা আমরা শিখলাম। আগামী ক্লাসে এই জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়াগুলোকে কাজে লাগায়ে আমরা বিক্রিয়ার সমতাকরণ করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে উপস্থিত থাকার জন্য। আল্লাহ হাফেজ।